দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। অবশেষে বিচারের মুখোমুখি সাবেক এমপি বদি, রিমান্ডে মুখে কুলুপ কোটিপতি পিয়ন আফজালের। দুই সংসারের চাপে নরসিংদীতে দ্বিতীয় স্ত্রী সহ 3 জনকে খুন, গোপালগঞ্জে স্ত্রী সন্তানকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা। কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের অন্যতম হোতা মহিবুল গ্রেফতার, রাজধানীতে আটক আরও 5 জন। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও একাদশে ভর্তি শুরু, এখনও কলেজ পাননি 24,000 শিক্ষার্থী। শর্তের বেড়াজালে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, অনিশ্চয়তার বার্তা নাইমুর রহমানের, কাল থেকে অনুশীলনে যোগ দেবেন কোচ ডমিঙ্গো। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে সাম্প্রতিক রাজনীতির নানান বিষয় নিয়ে কথা বলব। বিশেষ করে উপনির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দলেই এক ধরনের সরব অবস্থা আমরা দেখছি, সেখান থেকে কথা শুরু করতে চাই। শুরুতেই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসব। এছাড়াও আমাদের সাথে যোগ দিচ্ছেন অ্যাডভোকেট আফজাল হোসেন এবং রেজওয়ান হক। আমরা জনাব দুদু, আপনার কাছে যে জন্য আসতে চাইছিলাম সেটা হচ্ছে, গতকালকে একটা ঘটনায় অনেকেই দেখতে পেয়েছেন যে বিএনপিতে এক ধরনের মনোনয়নের প্রক্রিয়া চলছে, সেখানে এক ধরনের সংঘর্ষ হয়ে গেছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে। এর বাইরে এই যে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে অনেক কথা আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছে, বিশেষ করে ভোটারদের উপস্থিতিকে সামনে এনে বলার চেষ্টা করেছে নির্বাচনী ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। এই অবস্থায় আবারও নির্বাচনে আসতে চাইছেন কেন আপনারা? আপনাকে ধন্যবাদ। এবং আজকে আমাদের মুখোমুখি আলোচনা এসেছেন রাজা এবং আজাদ, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে সব দর্শক টেলিভিশন সেটের সামনে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরকেও শুভেচ্ছা। এবং করোনা ভাইরাসের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, এবং যারা অসুস্থ তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে রাষ্ট্র বা দেশ পরিচালনার একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। একাধিকবার এই দল বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। রাজনৈতিক দল হিসাবে যারা বিপ্লবের পছন্দ করে তারা বিপ্লব করে, যারা সশস্ত্র আন্দোলন করেন তারা সশস্ত্র আন্দোলন। বিএনপি ওই দিক থেকে একটি নির্বাচনমুখী রাজনীতি। বাংলাদেশে যদিও এখন নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত সংকুচিত, বিতর্কিত এবং ভয়াবহ। বাংলাদেশে এখন রাজনৈতিক করাটাও বিপজ্জনক অবস্থা, কারণ বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতিতে এখানে আইনের শাসন নাই, বা ব্যক্তির সংবাদপত্রের স্বাধীনতা নাই। তার মধ্যে আপনার যে প্রশ্ন, এত কিছু নায়ের মধ্যে কেন বিএনপি নির্বাচনে কেন? আপনাকে একটা পরিষ্কার কথা বলি, নির্বাচনটা একটি আন্দোলন। নির্বাচনের অংশগ্রহণের মধ্য দিয়েও দেশের অবস্থা পরিবর্তনের ভূমিকার জন্য জনগণের কাছে যাওয়া যায়, নির্বাচন ছাড়াও যাওয়া যায়। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোনো বিষয়ে কতটা হওয়া যায় সে নিয়ে দ্বিমত আছে। আমরা সেই কাজটি করতে চাই। দুই হচ্ছে, আপনি বলেছেন যে কিছু অতি উৎসাহী বা নির্বাচনের সময় কিছু বিতর্কমূলক, অর্থাৎ যেটা আপনি বলতে চেয়েছেন সেটা ঘোষণা সে দুই প্রতিপক্ষ গ্রুপের মধ্যে এক ধরনের হাতাহাতি হয়েছে, কয়েকজন আহত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক চর্চাটা না থাকার কারণে শুধু যে বিএনপি তা না, আওয়ামী লীগ না,
বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্বের স্বাভাবিক প্রতিযোগিতাটা কখনো কখনো সংঘর্ষ পর্যায়ে চলে যায়। এটা যে খুব নতুন প্রসঙ্গ সেটা বলবো না, তবে এর থেকে বেরিয়ে আসতে পারলে ভালো। কারণ যে কোনো রাজনৈতিক দলই তার নেতৃত্বের যোগ্যতা প্রমাণের জন্য সংঘর্ষের বাইরেও অনেক কিছু প্রমাণ করার সুযোগ আছে। জি, সেখানে যদি শুরুতেই নিজেদের মধ্যে বাকবিতণ্ডা সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে নির্বাচনে গেলে কেউ না কেউ নমিনেশন পাবে, তাহলে তার একটা প্রতিপক্ষ ওখানে দাঁড়িয়ে যাবে, সেটা ঠিক হবে। 3, বাংলাদেশের নির্বাচন কমিশন যেটি আছে, প্রশাসন যেটি আছে, আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, ইতিমধ্যে তারা যে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে সেটি যদি চলতেই থাকে, তাহলে নির্বাচনী রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা এবং সরকার পরিবর্তনের যে স্বাভাবিক ধারা জি, গণতান্ত্রিক সিস্টেম, সেটি নিয়ে ইতিমধ্যে নানান কথা হচ্ছে। আগামীতে এটি যদি অব্যাহত থাকে, শুধু সরকার বা বিরোধী দল না, বাংলাদেশ একটা অস্থিরতার মধ্যে চলে যাবে বলে আমার ধারণা। ধন্যবাদ। এবারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন অ্যাডভোকেট, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতির কথা এতক্ষণ জনাব দুদু বলছিলেন, এর সাথে যদি এটা যোগ করি যে গত নির্বাচন, এখন পর্যন্ত যে কটা নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন আমরা দেখেছি ক্রমাগতই ভোটার উপস্থিতি কমছে। করোনা শেষে এর সাথে এসে যোগ হয়েছে। এখন এর মধ্যে যখন উপনির্বাচনগুলো হচ্ছে, তাতে কি আপনি আগের চেয়ে বেশি সংখ্যায় ভোটারের উপস্থিতির আশা রাখেন, নাকি একই ধারাবাহিকতা চলতে থাকবে? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক দুদু ভাই এবং রাজা ভাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে শামসুজ্জামান দুদু তার শেষের কথা দিয়ে আমি শুরু করি যে বাংলাদেশে এক ধরনের অস্থিরতার ভাব অথবা এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশ তো রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতার ভিতর দিয়েই তো আজকে এই পর্যায়ে এসেছে। কারণ আমরা নিকট অতীতের বেশ কিছু সরকারের কর্মকাণ্ড তো আমরা দেখেছি। দুদু ভাইরা যখন ক্ষমতায় ছিলেন তখনও বাংলাদেশে নির্বাচন হয়েছে, 2001 সালে নির্বাচন হয়েছে। তারপরে বাংলাদেশে কিভাবে ভোট দেওয়ার অপরাধের বিরুদ্ধে মতাবলম্বীদের নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সংখ্যালঘুদের নিপীড়ন করা হয়েছে, এই বিষয়গুলি আমরা সকলেই জানি। কিন্তু আজকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন বাংলাদেশে যে নির্বাচনগুলি অতীতে হয়েছে এবং বর্তমানে কিছু উপনির্বাচনও আছে, নওগাঁ 6, পাবনা 4, ঢাকা 5, ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1, বেশ কয়েকটি উপনির্বাচন সামনে। এবং তার মধ্যে 3টি নির্বাচন তো তারিখও আছে এবং সেই নির্বাচন প্রক্রিয়ায় দলগুলো সামিল হয়েছে, বিএনপিও সেখানে সামিল হয়েছে, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আসলে যে কথাগুলো বারবার নিয়ে আসছে, কথাগুলো তো বিএনপি অনেকদিন ধরেই বলছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ জনগণের সমর্থনই ক্ষমতায় আছে। জনগণের সমর্থন না থাকলে একটি দল মানে এত বছর পর পর ক্ষমতায় থাকতে পারে না। এখন সংকটটা কিন্তু বিএনপির ভিতরগত। আজকে ভিতরগত সংকটের কারণে কিন্তু যে সংখ্যায় ভোটাররা এসেছেন গত 1.5 বছরের নির্বাচনগুলোতে, তাতে কি এক ধরনের নির্বাচনী ব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে না? না, নির্বাচনী ব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়নি। তবে শঙ্কাটি কোনো কর্নার থেকে তৈরি করা হচ্ছে এবং তৈরি করানোর চেষ্টা করা হচ্ছে, এবং বিশেষ করে বিএনপি সেটা প্রথমেই করেছিল যে নির্বাচনে তারা কিন্তু আসেননি একটা নির্বাচনে, এবং তখনই কিন্তু এই যে ভোটের রাজনীতির এক ধরনের যে গণতান্ত্রিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু হানি হয়েছে। এবং তার পরবর্তী সময় আবার বিএনপি নির্বাচনে এসেছে
এবং সেই নির্বাচন যে এই যে একটা নির্বাচন আসা একটা নির্বাচন না আসা, এর মাঝখানে মানুষের জীবনদান, হত্যা, খুন, কোটি কোটি টাকা সম্পদ বিনষ্ট, 500টি ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া, মানে বিভিন্ন রকমের ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে। এবং এই ঘটনাগুলো কিন্তু ভোটারদের মনোজগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এবং বিএনপির এই যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশের ভোটের রাজনীতির একটা ক্ষতি তৈরি করেছে। আমি মনে করি যে সেই জায়গা থেকে এখন উত্তরণের সময় এসেছে এবং বিএনপিও বুঝতে পেরেছে যে এটি সন্ত্রাস, মানে এখনকার হত্যা, ভোটার খুন। খরার পুরো দায়টাই কি তাহলে 2014 সালে বিএনপির কর্মকাণ্ডের? না, আমি দায়িত্ব কিছু তাদের নিতেই হবে এই কারণে যে বিএনপি তো ভোটারদেরকে নির্বাচন কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য, নির্বাচন কেন্দ্রে না আসার জন্য, মানে রাস্তাঘাটে অগ্নিসংযোগ করা, মানুষ হত্যা করা, খুন খারাপের আশ্রয় তো নিয়েছে, এটা তো দিবালোকের মতো সত্য। কিন্তু আমরা সেই পিছনের কথায় আর যেতে চাই না। আমরা বিএনপি এখন উপনির্বাচনে অংশগ্রহণ করছে, আগামী দিনে নির্বাচন যখন সময় হবে সাংবিধানিক পন্থায়, তখনও নির্বাচনে আসবে এবং বাংলাদেশে এই যে ষড়যন্ত্র, হত্যা, খুনের রাজনীতি অথবা ভোটের রাজনীতির বাইরে অন্যভাবে ক্ষমতায় যাওয়ার রাজনীতি, সেইটি থেকে বাংলাদেশ, আমার মনে হয় যে যদি সঠিক জায়গায় আসতে পারে তাহলে এই আলোচনাগুলো হয়তো আর তৈরি হবে না এবং আমরা আগামী দিনগুলিতে গণতান্ত্রিক পন্থায় বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনগুলিতে আরো গণতন্ত্রের সৌন্দর্যকে আমরা সকলে উপভোগ করতে পারবো। জি, ধন্যবাদ। এবারে মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান জনাব রেজওয়ান হক, আপনার কাছে আসতে চাই। করোনার সময়ে যখন মানুষে মানুষে মোলাকাত হওয়াটাই বেশ দুষ্কর হয়ে উঠেছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে আমরা স্বাভাবিকতার দিকে এগোচ্ছি, সামনে উপনির্বাচন আসছে। স্বাভাবিক রাজনীতি, স্বাভাবিক একটা নির্বাচনের আবহ ফিরে আসতে কি এখনো অনেক বাকি? নিশ্চয়ই। আমরা যেটা করছি যে আমরা সবকিছু খুলে দিচ্ছি, এটি কিন্তু অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আপনি যদি সারা দুনিয়ার করোনা পরিস্থিতি দেখেন, সারা দুনিয়া বাদ দিলেও আপনি যদি আমাদের নিকট প্রতিবেশী ইন্ডিয়ার সিচুয়েশন দেখেন, তাহলে দেখা যাবে যে সেখানে তো আপনার সংক্রমণের বিশ্ব রেকর্ড গড়েছে ইন্ডিয়া এই গত এক সপ্তাহে, এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে। সেই যখন পরিস্থিতি, এবং আমাদের এখানেও দেখেন, মানে খুব কষ্ট লাগে, গত বেশ কিছুদিন ধরে প্রতিদিন 30 থেকে 40 জন মানুষের জীবন যাচ্ছে প্রতিদিন, নীরবে। কেউ এটা নিয়ে কারো কোনো বিকার নাই। এই মানুষগুলোর জীবনের কি কোনো মূল্য নাই? তো এই যখন পরিস্থিতি, তখন আমরা সবকিছু আমার মনে হচ্ছে যে খুব বেশি আমরা তাড়াতাড়ি ওপেন করে দিলাম। বাস্তব পরিস্থিতি কিন্তু সেটা না। ইভেন এই করোনার কালে, এখনকার আগে যখন আরো বেশি পরিস্থিতি খারাপ ছিল, তখনও কিন্তু দুটো বাই ইলেকশন হয়েছে। যেটি কেন করা হলো এই পরিস্থিতির মধ্যে, যেখানে আমরা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি, যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্স অথবা ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলছি, সেখানে আবার নির্বাচন মানে কিছু লোককে তো এক জায়গায় জড়ো করা, তাই না? তো সেই কাজগুলি করা হয়েছে। আমার মনে হয় যে আমরা অবশ্যই মানে অনেকখানি নর্মাল লাইফের দিকে ঝুঁকছি, কারণ মানুষের জীবিকারও প্রয়োজন আছে। কিন্তু আপনি যদি ইলেকশন ধরেন, ইলেকশন যদি উৎসবমুখর ইলেকশন পার্টিকুলারলি যদি বলা হয়, তাহলে সেই রকম পরিস্থিতি এখন মোটেও আসে নাই এবং আসতে নিশ্চয়ই সময় লাগবে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে দু ধরনের কথা শুনছিলাম, এবং এই যে ভোটার খরা, সেটা তো করোনার আগে থেকেই শুরু হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার কি আশ্বাস পান আপনি, যখন বিএনপিও আবার আসবার চেষ্টা করছে, যদিও তারা একটা পর্যায়ে বলেছিল যে আর এই সরকারের অধীনে নির্বাচনে তারা আসবে না? বিএনপির দুদুভাই একটু আগে যখন কথা বলছিলেন যে আমরা নির্বাচনমুখী দল, সেই কারণে নির্বাচনে আমরা যাই। এটা যদি তাই হতো তাহলে খুবই ভালো হতো। বিএনপি নির্বাচনমুখী দল, অনেক নির্বাচন কিন্তু বিএনপি বর্জনও করেছে, আবার অনেক নির্বাচনে অংশ নিয়েও সকালবেলায় সরিয়ে প্রার্থীদেরকে উদ্যোগ করেছে, সেরকম আছে। আমার মনে হয় কি যে বিএনপি এই যে স্ট্র্যাটেজিটা, যে প্রত্যেকটা ইলেকশনে অংশগ্রহণ করা, এটি খুবই একটা ভালো কৌশল। কারণ হচ্ছে বিএনপি এখন যে পজিশনে আছে, তারা যেটা অভিযোগ করেন যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, মিছিল মিটিং করতে দেওয়া হয় না, কিছুটা তো সত্য বটেই এই অভিযোগটা। তো সেই সিচুয়েশনে ইলেকশনগুলি কিন্তু আপনার মানুষের কাছে যাওয়া তো বটেই, এমনিতেই ধরেন পাবলিকলি আসা, প্রকাশ্যে আসা, এই যে যেমন ধরেন এই নমিনেশনকে কেন্দ্র করে গুলশান অফিসে আমরা দেখেছি বিপুল পরিমাণ মানুষ জড়ো হয়েছে। এটি হচ্ছে
আপনি কিছু লোককে শৃঙ্খলার মধ্যে রাখার পরে যখন তাদেরকে একটুখানি আপনি সুযোগ করে দেন বাইরে বের হওয়ার, তখন যেমন দলে দলে মানুষ জড়ো হয়, সমবেত হয়, সেরকম একটা অবস্থা। তো এই 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 সুযোগগুলি অবশ্যই বিএনপির নেওয়া উচিত, এবং শুধু নেওয়া উচিত না, একদম যেটি বিএনপি পরে বলেছে যে আমরা এখন আর সরে দাঁড়াবো না, আমরা একদম শেষ বেলা পর্যন্ত নির্বাচনে থাকবো, এটি আমার মনে হয় যে কারেক্ট আপনার কৌশল। কারণ হচ্ছে দুদুভাই ঠিকই বলেছেন, বিএনপি এরকম কোনো বিপ্লবী দল না, বিএনপি সশস্ত্র দল, সন্ত্রাসীদের দল না যে তারা সশস্ত্র বিপ্লব করবে বা সশস্ত্রভাবে ক্ষমতা দখল করবে। নির্বাচনের মধ্যে দিয়েই যেহেতু যদি তারা ক্ষমতার পালাবদল দেখতে চান, তাহলে নির্বাচনে অংশগ্রহণ শুধুমাত্র এইরকম অংশগ্রহণ না। আমি মনে করি যে কিছু কিছু নির্বাচন, যেমন ধরেন গত সিটি ইলেকশনে বিএনপি কিন্তু ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু ভোটার মোবিলাইজেশনের যেটা আপনি বলেন, এটা কিন্তু কিছুটা দায়িত্ব প্রার্থীদের উপরে বর্তায়, বিশেষ করে সিটি ইলেকশন। সেই দিক থেকে ভোটার আনতে কিন্তু বিএনপি প্রার্থীরাও ব্যর্থ হয়েছে। তো আপনি যখন নির্বাচনে যাবেন তখন সেটা সিরিয়াসলি যাবেন, সেটাই এক্সপেক্টেড। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। এবারে বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে ফিরে আসি। আপনাদের দলের নেত্রী বেগম জিয়া অসুস্থ এবং এক ধরনের বিধিনিষেধের মধ্যে তাকে থাকতে হচ্ছে, রাজনীতি করার অনুমতি নেই। আপনাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি রয়েছেন দেশের বাইরে এবং তার উপরও বেশ সাজার ভার তো রয়েছেই। সব মিলে এই ধরনের চাপ আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? আর আরেকটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয়েছিল বিশেষ করে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে গত জাতীয় নির্বাচনের সময়, এই ক্ষেত্রে মনোনয়নের ব্যাপারে আপনারা অন্যরকম ভাবছেন কিনা? প্রথম কথা বলি, বেগম যে কারাবন্দী ছিলেন এখন গৃহবন্দী, এবং সেটি প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে কারাগার থেকে গৃহে অবস্থান করছেন। কোর্টের মাধ্যমে তিনি জামিন প্রাপ্ত না। স্বাভাবিক কারণে তার রাজনীতিতে অংশগ্রহণটা কর্মীরা প্রত্যাশা করলো, দেশবাসী প্রত্যাশা করলো, সেটি সম্ভব হচ্ছে না। আর আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত, তিনি এখন লন্ডনে আছেন, তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেটি বিতর্কিত, কারণ 3টি থেকে 4টি তদন্ত শেষ হয়েছে আওয়ামী লীগের তদন্তের মধ্য দিয়ে, এবং আওয়ামী লীগের জামানাতে তিনি একবার দুর্নীতি মামলায় বেকসুর খালাস হয়েছিলেন। যিনি খালাস দিয়েছিলেন তিনি এখন দেশে সেই বিচারক নাই, থাকতে পারে নাই। তো স্বাভাবিক কারণে তারেক রহমান সাহেব এখন দেশে নাই, লন্ডনে আছে। 2 নম্বর হচ্ছে তার একটা বক্তব্যের কারণে কোর্ট কর্তৃক তার বক্তব্য বাংলাদেশে প্রচারণা প্রিন্ট করা নিষিদ্ধ। কোর্ট সাধারণত মানুষের বাক স্বাধীনতা রক্ষা করে, মৌলিক অধিকার রক্ষা করে, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার মৌলিক এবং বাক রুদ্ধ করা হয়েছে। আর বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে রাজনীতি বলতে যেটা বুঝায়, স্বাধীনতা পরবর্তী থেকে নানান বিতর্ক, নানান সংঘর্ষ, নানান বিরোধিতা, পক্ষে বিপক্ষে থাকলেও সমসাময়িক পরিস্থিতিতে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখানে মুক্ত মনে সংগঠন করা, মুক্ত মনে রাজনীতি করা, এইগুলো খুব। তাহলে কি বিএনপি একরকম এই বিধিনিষেধগুলো মেনে নিয়েই সামনে এগোচ্ছে অনেকটা নিরুপায় হয়ে? আপনি এই দেশে থাকলে আপনাকে বিধিনিষেধ মেনে নিতে হবে। আপনি যতটুকু স্পেস পাবেন সেটুকু ব্যবহার করতে পারেন, অথবা আপনি নিষ্ক্রিয় হয়ে যেতে পারেন। অনেক বিখ্যাত সাংবাদিক, ব্যবসায়ী, লেখক কিন্তু অনেকে এখন দেশে থাকেন না,
থাকার মতো অবস্থায় তারা নাই। যারা আছে সবকিছু মেনে নিয়ে তাদেরকে এই দেশে থাকতে হচ্ছে। আমি আজকে সাবেক তাহলে কি এটা রাষ্ট্রপতি বলা চলে যে বিএনপি রাজপথের যে কোনো আন্দোলনের ব্যাপারে এখন নিরাশ? না না না, অন্ধকার কাটে আলোর মধ্য দিয়ে, রাত কাটে দিনের মধ্য দিয়ে। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ ছিল তখন হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের উপরে এবং এই দেশবাসীর উপরে যে নৃশংস অত্যাচার করেছে, তখন যারা সরকারে ছিল তখন মনে করেছিল এটাই চিরস্থায়ী। আর যারা মুক্তিযুদ্ধ ছিল, যারা এই দেশবাসী ছিল, তারা জানতো এই নির্যাতন একদিন শেষ হবে। এটা ইতিহাসের নিয়ম। পৃথিবীর বিবর্তনে দেশে দেশে আপনি যদি নজর দেন দেখবেন নিরাশ হওয়ার কিছু জি। নাই। যেখানে সংকট আছে সেখানে সমাধানের পথ আছে। বিএনপি আলোর যাত্রী। বিএনপি মনে করে এই সংকট থাকবে না, মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত এই কারণেই হবে যে তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ৭১ মুক্তিযুদ্ধে। সে অধিকার হারা হিসাবে সাময়িকভাবে হয়তো থাকতে পারে। নিশ্চয়, ধন্যবাদ। কিন্তু এটা ফিরবো সেটা- আবারও আপনার কাছে। একটু জনাব আফজাল হোসেনের কাছ থেকে ঘুরে আসতে চাই। যে কথা জনাব দুদু বলছিলেন যে বাক স্বাধীনতা বিচারে কিংবা বিরুদ্ধ দলের রাজনীতির যে পরিবেশ প্রয়োজন সে বিচারে বাংলাদেশ এখন একটা গভীর অন্ধকার সময় পার করছে, আপনি কি বলবেন সে ব্যাপারে? দৃষ্টিভঙ্গিটা আসলে এক একজনের এক এক রকম। বিএনপির দৃষ্টিভঙ্গি একরকম, আবার দেশবাসীর দৃষ্টিভঙ্গি একরকম। মানুষ মনে করে আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশ পা বাড়িয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। এবং এই বাংলাদেশ তো একসময় অন্ধকারের বাংলাদেশ ছিল, এবং সে অন্ধকার নেমে এসেছিল কিভাবে? নিশ্চয়ই জানেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় কে এসেছিলেন? ক্ষমতার পাদপ্রদীপে এসেছিলেন জিয়াউর রহমান, এবং তিনি এই বাংলাদেশের ভোট ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছিলেন। একটু আগে দুদু ভাই বলছিলেন যে বিএনপি এই যে সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং নির্বাচনমুখী রাজনৈতিক দল, কিন্তু নির্বাচনের মাধ্যমে বিএনপির এই রাজনৈতিক দলটি সৃষ্টি হয় নাই। সেনা শাসনের উচ্ছিষ্ট ভোগ করে গোয়েন্দা সংস্থার টাকায় এই সামরিক শাসনের ছত্রছায়ায় এই দলগুলো তৈরি হয়েছে, এবং সেনা শাসক জিয়াউর রহমান থাকা অবস্থায় বিএনপি এই দলটির সৃষ্টি হয়েছে, এবং তারপরে ক্ষমতাকে একেবারে কুক্ষিগত করার জন্য হানা ভোটের বাংলাদেশ উৎসব করেছে। যাক, সে কথা অনেক তো বাংলাদেশে এই কাহিনীগুলো আমরা সকলেই জানি। তবে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে আইনের শাসন এখন আছে, আইনের শাসন অতীতে ছিল। সেনা শাসনের উচ্ছিষ্ট ভোগ করে গোয়েন্দা সংস্থার টাকায় এই সামরিক শাসনের ছত্রছায়ায় এই দলগুলো তৈরি হয়েছে, এবং সেনা শাসক জিয়াউর রহমান থাকা অবস্থায় বিএনপি এই দলটির সৃষ্টি হয়েছে, এবং তারপরে ক্ষমতাকে একেবারে কুক্ষিগত করার জন্য হানা ভোটের বাংলাদেশ উৎসব করেছে। যাক, সে কথা অনেক তো বাংলাদেশে এই কাহিনীগুলো আমরা সকলেই জানি। তবে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে আইনের শাসন এখন আছে, আইনের শাসন অতীতে ছিল না, এবং অতীতে আইনের শাসন না কিন্তু থাকার জনাব বড় হোসেন, এই যে সাম্প্রতিক সময়ে ওসি প্রদীপদের ঘটনা যখন সামনে আসে, কিংবা ইউএনওর বাড়িতে রাতের বেলা ঢুকে যখন তাকে তার বাবাকে এমন নৃশংসভাবে হামলা করা হয়, তখন কি এগুলো নিয়ে খানিকটা প্রশ্ন জাগে না আপনাদের মনে? না, প্রশ্ন ঠিক না। প্রশ্ন এটা হলো যে অপরাধ প্রবণতা, অপরাধ তো অপরাধহীন তো সমাজ কায়েম করা অথবা তৈরি, এটি তো শুধু একেবারে অনেক পরের ব্যাপার। আমরা যে ধরনের সমাজে বসবাস করি সেখানে এরকম অপরাধ হয়, এবং অপরাধ হওয়ার পরে বিচারটি হয় কিনা সেটি হলো প্রশ্ন। অতীতে বিচার হয়নি। হ্যাঁ, বাংলাদেশে ২০০১-এর নির্বাচনের পরে অনেক হত্যা, খুন, ষড়যন্ত্র হয়েছে। ক্যান্টনমেন্টে ২১টা হত্যাযজ্ঞ হয়েছে অথবা কু হয়েছে। এই বিচার কিন্তু কোনোটারই হয় নাই। কিন্তু এখন ওই যে আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশ চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে এখন আর কাঁদে না। এখন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, ৭১-এর খুনিদের বিচার হয়েছে, এবং ওসি প্রদীপ অথবা যেই থাকুক না কেন এই নামগুলো কিন্তু বাংলাদেশে যদি ওইভাবে বিচারের আওতায় নিয়ে আসা না হতো তাহলে কিন্তু এত সবাই জানতো না। সরকার কাজ করছে, বিচার হচ্ছে, এবং কোনো অপরাধী ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের একটাই
মানে তাদের কাজ সেটি হলো একটা সুশাসন নিশ্চিত করা এবং হত্যা, খুন, ষড়যন্ত্রের বিপরীতে একটা মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠা করা, একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখা, এবং সেই সমাজের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনাব রেজওয়ান হক, আপনার কাছে আসতে চাই। এই যে সাম্প্রতিক কতগুলো ঘটনার কথা বলছিলাম, সেগুলো যদি একসাথে করে দেখা যায় এবং এর বাইরে আরও যত অভিযোগ এসেছে, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা এখন হচ্ছে, সেগুলো কি আইনের শাসন বলুন বা বাক স্বাধীনতা বলুন, সেগুলোর উপর কিছুটা প্রশ্ন তুলছে, নাকি যেমনটা বলছিলেন আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশে এগোচ্ছে জনাব আফজাল হোসেন যেটি বলছিলেন, সেটাই মেনে নেওয়া চলে? দুটোই ঠিক। আসলে কিছুটা ডেভেলপমেন্ট তো বাংলাদেশের ধরেই আপনি অবকাঠামো যদি ধরেন বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যদি বাংলাদেশের ভাবমূর্তির কথা বলেন, এটা কিন্তু পজিটিভ। পাশাপাশি এই যে সমস্ত ঘটনার রেফারেন্স আপনি দিলেন, রিসেন্ট কিছু ঘটনা, এই ওসি প্রদীপ, তারপরে আপনার ঘোড়াঘাটের ওসির উপরে ইয়নোর বাসায় হামলা, এগুলি কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে এবং সরকার কিছুটা প্রশ্নের মুখে পড়েই। আইনশৃঙ্খলার পরিস্থিতি বলেন, সুশাসন বলেন, ডেফিনেটলি এটা নিয়ে প্রশ্নের মুখে পড়ে। তবে যদি এসব ঘটনার যদি সুষ্ঠু এবং উপযুক্ত বিচার হয়, দ্রুত বিচার হয়, তাহলেই কেবল সরকার সমালোচনাটা কিছুটা এড়াতে পারে। তো আমরা এখন পর্যন্ত, আপনি যদি কক্সবাজারের ঘটনাটার কথা বলেন, ওসি প্রদীপকে নিয়ে যেটি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পেলাম, এই ভিডিওটা সবাই দেখেছেন ইতিমধ্যে, যে তাকে যখন ওসি প্রদীপ এবং তার সঙ্গী লিয়াকতকে যখন কোর্টে হাজির করা হচ্ছিল একটি প্রিজন ভ্যানের মধ্যে, এই প্রিজন ভ্যানে বসে তারা টেলিফোনে কথা বলছিলেন কার সঙ্গে, যেন কোন স্যার স্যার বলছিলেন তেমন। নিশ্চয়ই এটা হয়তো আমরা সবাই দেখেছি, আপনিও মঞ্জুর দেখেছেন। এটা কি করে সম্ভব? এইরকম একটা আলোচিত সারা চাঞ্চল্যকর ঘটনা, তার আসামি, তাদেরকে প্রিজন ভ্যানে নেওয়ার সময় সেখানে বসে তারা ভিডিও কল করেন এবং তার শরীরে কি কি অত্যাচার করা হয়েছে তার ভাষায় সেগুলি তিনি দেখান। এই সমস্ত বিষয়গুলি না আরো বেশি করে মানুষের মধ্যে সন্দেহ জাগায়। তাহলে কি এখন যা হচ্ছে তাহলে আইওয়াস, এর বিচার কি হবে না? এগুলি এই সমস্ত বিষয়গুলি আপনি যদি দূর না করেন, যেসব ব্যাপারে যদি কোনো একটা পরিষ্কার ব্যাখ্যা না থাকে, তাহলে কিন্তু মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হবে। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা বলছেন, এটা আসলে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, বিশেষ করে ওই এলাকায়, টেকনাফ এলাকাতে, এবং বাই ওসি প্রদীপ প্রায় 200-250 আমরা এরকম আলোচনা শুনি। পরিস্থিতিটা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে শেষ পর্যন্ত তার পরিণতি হলো এরকম যে আপনার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে রাস্তায় চেকপোস্টে এইভাবে জীবন দিতে হয়েছে। তো যেটি বেশি বেশি হয়ে গেলে যেটা হয়, আমার মনে হয় যে আওয়ামী লীগ দোষ দেয় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিএনপির আমল থেকে শুরু হয়েছিল। র্যাব সৃষ্টির মধ্যে র্যাব বিএনপির আমলের সৃষ্টি হয়েছিল এবং তখন থেকে এটা শুরু হয়। তারপরে তারা এটাও বলেন যে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বিএনপি সেটাকে আপনার ক্ষমা করে দিয়েছে, দায় মুক্তি দিয়েছে। তো তাহলে বিএনপি যদি এটা করে থাকে, আর আওয়ামী লীগের আমলেও তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অনেক আপনার অভিযোগ আছে। এই এক টেকনাফ থানায় যদি আপনি ধরেন, আপনার ইয়াবা বন্দর নামে যা হয়েছে, তাতে কি ইয়াবা বন্ধ হয়েছে? মোটেই হয়। তো দুই পক্ষই যখন এটি পছন্দ করেন না বলছেন এবং একে অপরকে অভিযুক্ত করছেন, তাহলে কেন আমরা এটি বন্ধ করতে পারবো না? যেহেতু এটি একটু সমালোচিত এবং কেউ পছন্দ করে না, তাহলে এটা তো বন্ধ অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় যে পরিস্থিতিটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে, আমার মানে কিছুটা আশাবাদী হচ্ছি এটা হয়তো বন্ধ হওয়ার পথে রয়েছে। জি, ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আমরা ফিরে যাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে। এই যে পরিস্থিতির কথা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সাম্প্রতিক আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে, যেটা জনাব আফজাল হোসেন বলছিলেন যে সরকার এই ঘটনাগুলোর বিচার করছে এবং সে কারণে দেশে আইনের শাসন রয়েছে বলে তিনি মনে করেন। আপনি কি বলবেন সে ব্যাপারে? আসলে আফজাল একটা খুব ভালো কথা বলেছে, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার কথার প্রেক্ষিতে সে বলেছে যে আমার সময়টাকে আমি রক্ষা করতে চাচ্ছি, যে এটা ভালো সময়।
এখন যারা আছে আফজালের সময়, যেটা আওয়ামী লীগের এই যে 10-12 বছর শাসন, সে তার সময়টাকে খুব ভালো কথা, মানে ভালো সময় বলে কথা বলছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে গবেষণার লুপ্ত যদি ঘটনা আসে এই দেশে, ধরেন ভালো নির্বাচনের জন্য 174 দিনের হরতাল আছে, আমি পিরিয়ডের কথা নাই বা বললাম, মানুষ পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলার ব্যাপার আছে, সেটাও আন্দোলনের প্রশ্নে আছে। ভিন্ন মতকে আমি সহ্য করতে পারি, এই দেশেই আছে। এই যে দীপুমণির কথা বলি, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, অনেকে অবাক হয়েছে, কিন্তু দীপুমণির একটা ঘটনা ছিল, আপনারা সেটা জানেন কিনা আমি জানি না। মাঝে মাঝে এই দেশে বিচার বহিত হত্যাকাণ্ডের ফাইল বগল দাবা করে তিনি জেনেভা দৌড়িয়ে যেতেন, এবং জেনেভায় এটাকে খুব প্রতিষ্ঠা করার চিন্তা করতেন, সেটা বিএনপির আমল। কিন্তু এখন তিনি কিন্তু বগলের দাবা করে জেনেভায় যাচ্ছেন না। কারণ যাচ্ছেন না কেন? এখন তো দলীয় সরকার, এই যেটা বলছো যে বিচারহীনতা আগে ছিল, এই যে রাজা বল ইনডেমিনিটি, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, যেমন বঙ্গবন্ধুর হত্যার বিচার তারা করেছে, আজকে হত্যার বিচারগুলো ইনডেমিনিটির ব্যাপার, এটা তো কমবে। এই যেমন মানে জাস্ট মানে এই প্রদীপের একটা ঘটনা যে ধরি, তার একটা হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়, সেটা হচ্ছে মেজর সিনহা। কিন্তু সে কত হত্যা করেছে? 250, 300। এক থানাতেই যদি 250-300 নজির থাকে বা কথা থাকে, তাহলে 500 বা 600 থানাতে কতজন ওসি আছে এবং কতজন সেখানে ক্রস ফায়ার হয়েছে। আমার কাছে প্রশ্নটা হচ্ছে সেটা না, প্রশ্নটা হচ্ছে যে আইনের শাসন থাকলে আমরা এদেরকে ওইদিকে ঠেলে দিছি, দুর্নীতির দিকে ঠেলে দিছি। একেবারে পুলিশ এখন সিপাহী মনে করে যে এই সরকার প্রতিষ্ঠিত করেছে তারা, একটা সিপাহী মনে করে, প্রশাসন মনে করে, ডিসি টিএনও মনে করে এই সরকার তারা প্রতিষ্ঠিত করে, নট কোন ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করেছে, এটা অনেক সময় মনে হয়। সেই কারণে বিচারহীনতার যে প্রশ্নটা সামনে এসেছে, সেটা আইনের শাসনের অনুপস্থিতি। আমি আপনাকে বলি ছোট্ট একটা কথা, বেশি কথা বলে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ লোক শহীদান হয়েছে, আর এখন গণতন্ত্রের জন্য 1 লক্ষ মামলায় 36 লক্ষ আসামি বিএনপি। একটি মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তার ইজ্জত হারাচ্ছে। আর এখন গণতন্ত্রের জন্য 1 লক্ষ মামলায় 36 লক্ষ আসামি। পাকিস্তানিরা বলবে ওরা হলো বিচ্ছিন্নতাবাদী, আমরা মুক্তিযোদ্ধা যারা, আমরা বাংলাদেশে। আর এখন যারা বলবে যে এরা হলো অগ্নিসংযোগকারী, এরা হলো ধ্বংসাত্মক। কিন্তু প্রশ্ন হচ্ছে গণতন্ত্র আমরা কতটুকু আনতে পেরেছি। ধন্যবাদ। জনাব আফজাল হোসেন, আপনার কাছে ফিরে আসি। যে কথা জনাব দুদু বলছিলেন যে পুলিশ এবং প্রশাসন মনে করে এই সরকার ভোটের মাধ্যমে নয়, তারাই এনে দিয়েছে এবং সে কারণেই তারা এক ধরনের লাগামহীন অবস্থায় রয়েছে। এবং সেই সাথে তিনি প্রশ্ন করছিলেন যে ওসি প্রদীপ আসলে কজন রয়েছেন, অন্যান্য থানায় যারা রয়েছেন তারা কদ্দূর আইনের মধ্যে আর কদ্দূর আইনের বাইরে? মানে একটা প্রতিষ্ঠান সম্পর্কে ঢালাও বক্তব্য, এটি আমি মনে করি যে বর্তমানের সমাজ ব্যবস্থা অথবা সরকারের বিরুদ্ধে এক ধরনের অনাস্থার যে জায়গা থেকে এগুলো সবসময় বলা হয়। এবং আমি মনে করি যে সরকার আর সরকারের যে অঙ্গ যেগুলো আছে প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের সাথে একাভূত করে ফেললে কিন্তু সংকটটা তৈরি হবে। কিন্তু আমি যেটা মনে করি যে একসময় কোহিনুররাও তো এখানে তাদের আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের চাকরি নির্যাতন করেছে। এবং এই যে মামলার কথা, লক্ষ লক্ষ মামলার কথা বলা হচ্ছে, এই যে নির্বাচন যখন হলো 18 সালে, তখন কিন্তু বিরোধী দল অথবা অন্যান্য রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেখানেও কিন্তু আলোচনার জায়গায় কিন্তু মামলার কথা উঠেছিল। মামলা কি আছে সেগুলোর তালিকা দেওয়া হয়েছিল, সেই তালিকায় কিন্তু মাত্র কয়েকশো মামলা তারা উল্লেখ করেছিল, কিন্তু আজকে কিন্তু লক্ষ লক্ষ মামলার কথা বলা হয়। ভালো কথাবার্তা তো রাজনৈতিক কথা, মেঠো বক্তৃতা আমরা সকলেই বলি। এবং আওয়ামী লীগ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেই টিকে আছে এবং আন্দোলন সংগ্রাম করেই কিন্তু ক্ষমতা বলেন, অপশক্তি পরাস্ত করা বলেন, সামরিক অপশক্তি বলেন অথবা স্বৈরাচার বলেন অথবা জঙ্গিবাদ বলেন, সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এবং আজকে মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমণি,
তিনি টকশোতে উপস্থিত নেই, তার প্রসঙ্গটা এখানে এসছে। আমি যেটা মনে করি যে এরকম ফাইল বগল দেওয়া করে বিদেশের মাটিতে গিয়ে নালিশ করা, এটা আওয়ামী লীগের ধর্ম না, আওয়ামী লীগের চর্চা না। নালিশের সংস্কৃতি এটা সবসময় বিএনপি করে, এবং আমরা দেখি যে বিএনপি অফিস থেকে কিভাবে বিভিন্ন সময় যে চিঠিপত্র বিদেশে চালান করা হয়, এগুলো আমরা সবসময় কিন্তু লক্ষ্য করেছি। নালিশি দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ এদেশের মাটিতে ঠিকই তৈরি হয়েছে এবং এদেশের মানে জল আবহাওয়ায় বেড়ে ওঠে, আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধু নেতৃত্বে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এনেছে, এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা ডক্টর শেখ হাসিনার নেতৃত্বে এই দল দেশের সর্বতোভাবে উন্নয়ন করছে। এবং আমরা যে কথাটি বলছিলাম যে আইনের শাসন আছে বলেই কিন্তু এখানে আজকে সম্রাট বলেন অথবা পাপিয়া বলেন অথবা যারা বলেন তারা কিন্তু জেলের অভ্যন্তর, এবং তাদের নাম কিন্তু বিএনপির পক্ষ থেকে কেউ বলে নাই কখনো যাদের গ্রেপ্তার করে। আমরা আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারই তাদের গ্রেপ্তার করেছে। সুতরাং আইনের শাসন দেশে আছে কিন্তু বলেই সম্রাটদের যারা প্রশ্রয় দিয়েছেন তারা কি দিনের শেষে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন না? না, আমি যেটা মনে করি যে আইন তো সবার জন্যই সমান। প্রিজন ভ্যানে যদি ওরকম কেউ পুলিশের লোকরা কথা বলে থাকে, ভিডিও কল করে থাকে, সেটা যেমন অপরাধ। আবার একজন পলাতক আসামি তারেক জিয়া বিদেশের মাটিতে থেকে তিনি যখন স্কাইপিতে কথা বলেন, সেটাও সমান অপরাধ। আমি মনে করি অপরাধকে অপরাধ হিসেবে দেখতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে যারা আওয়ামী লীগ দিন মানবতার ডাকে সাড়া দিয়ে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য সহযোগী বিভিন্ন বিষয়ে বিতরণ করা এবং কৃষকদের পাশে দাঁড়ানো থেকে সামগ্রিক কাজ করেছে মানবতার ডাকে করোনা কালে। এখন এই মুহূর্তে আওয়ামী লীগ তার সাংগঠনিক কাজকর্ম আমরা নজর দিচ্ছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের এই সময় আমাদের দলের মধ্যে যারা শৃঙ্খলা তৈরি করার জন্য অথবা অন্যভাবে যারা উদ্দেশ্য হাসিলের জন্য দলে আসে, তাদেরকে আমরা দল থেকে আমরা বের করে দেবো এবং সেভাবে আমরা দলকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছি শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ জনাব আবুল হোসেন। রেজওয়ান হক, আপনার কাছে ফিরে আসি, আর যদি কিছু যোগ করার থাকে আপনার। ধন্যবাদ মঞ্জুর। যে সমস্ত বিষয় আপনি তুললেন, আইনের শাসন, সুশাসন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিরুদ্ধ মতকে দমন করা, এই যে বিষয়গুলি না, এই বিষয়গুলিতে আওয়ামী লীগের বিরুদ্ধেও যেমন অভিযোগ আছে বা বলার কিছু আছে, তেমনি বিএনপিও কিন্তু এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে এসব দোষে বিএনপিও দূষিত। এখন বিষয়টা হচ্ছে যে হয়তো মাত্রাটা আগের তুলনায় এখন বেশি, এবং এটাও তো আশঙ্কা করি আমরা যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে মাত্রাটা এর চাইতেও আরো বেশি হবে। এটাই আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের এটা মনে হয়। তো আসলে এই ধরনের আলোচনায় আওয়ামী লীগ একরকম বলবেন, বিএনপি তার বিরুদ্ধে বলবেন, এটাই এই ধরনের এরকম পাল্টাপাল্টি আসলে চলবে। আমি এই যে পাল্টাপাল্টি চলতে থাকলে কিন্তু কোনো সমাধানে আসা যায় না। তবে আমি মনে করি যে, যেটি আগেও বলেছি, পরিস্থিতি আসলে কোনো কোনো ক্ষেত্রে বেশ উদ্বেগজনক। বিশেষ করে টেকনাফের ঘটনাটা খুবই উদ্বেগজনক। দেখেন, এরকম আলোচনা হচ্ছিল যে দুটো বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যায়, যদিও সেটি ঘটে নাই। আমরা এ ব্যাপারে কিছুটা এখন বোঝা যাচ্ছে যে না, এরকম কোনো আশঙ্কার কোনো কারণ নাই বা এরকম আশঙ্কা নাই। তবে এরকম পরিস্থিতি হবেই বা কেন? তো এই জন্যে এই যে কিছু কিছু যেসব সেন্সেশনাল ঘটনা ঘটে, সেটার যদি আপনার দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায়, তাহলে সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব হবে। কিন্তু এই যে আলোচিত ঘটনা, তার বাইরে যেসব ঘটনা থেকে যায়, সেগুলোর কি হবে তাহলে? না, দেখেন, যদি ঘটনার মাত্রা খুব বেশি হয়, তাহলে আপনি একটা দুটো ঘটনার বিচার করে তো আপনি আপনার আপনার যে কি বলে সদিচ্ছারও তো আপনি পণ করতে পারেন। আলোচিত ঘটনার বাইরে তো অনেক ঘটনা থাকে, সব ঘটনা আলোচনায় আসে না, মিডিয়াতেও আসে না, টক শোর বিষয়বস্তুও হয় না। আপনি আপনার সদিচ্ছাটাই আপনি দেখাতে পারেন আলোচিত ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি ব্যবস্থা করে। আমরা আশা করি যে এই এখন যে সমাজ ব্যবস্থা বা যে সরকারি ব্যবস্থা, এটি আমরা সবকিছুর ন্যায্য বিচার পাবো এরকম আশা করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। কিছু কিছু ঘটনার অ্যাটলিস্ট হোক, তাহলেও হয়তো সান্ত্বনা পাওয়া যাবে যে না, এই ধরনের ঘটনা ঘটলে সেটি যত বড় শক্তিশালী হোক, তারা ছাড়া পায় না। সেটি করলেই কিছুটা মানুষ আশ্বস্ত হবে।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।